আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। একটা বড় রকমের ইচ্ছা ছিল যে বার্সাবাজির এই প্ল্যাটফর্মটাতে অনেকদিন পরে একটা জয় দিয়ে কিংবা অন্তত একটা মোটামুটি পারফরমেন্স দিয়ে সেটার আলোচনা দিয়ে কামব্যাক করার চেষ্টা করব। তবে ক্লাবটার নাম যেহেতু বার্সা, এটা আমাদের জন্য নতুন কোনো কিছু নয়। চেলসির বিপক্ষে রীতিমতো হান্সি ফ্লিকের দল যেভাবে উড়ে গেল, ওয়ান্স এগেন ব্যাপারটা অনেক বেশি করে বেদনাদায়ক। তবে আমার কাছে খুব একটা বেশি আনএক্সপেক্টেড নয়। চ্যাম্পিয়ন্স লিগ আসলে বার্সার নানা রকমের সমস্যা অনেক প্রকট আকার ধারণ করে। এবার শুরু থেকে চ্যাম্পিয়ন্স লিগে নানা ইস্যুর মধ্য দিয়ে বার্সেলোনা যাচ্ছে, তবে পারফরমেন্সটা এতটাই হতাশাজনক হবে এই জিনিসটা আশা করিনি। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বার্সাবাজে আরও একবার আলোচনাটা শুরু করি। প্রথমত, রোনাল্ডো আরাউখোকে কেন্দ্র করে ফ্যান বেসদের মধ্যে আশা প্রত্যাশার পারদটা নিচে নামতে নামতে যে কোন লেভেলে নেমেছে এবং এই ম্যাচটার পরে আসলে কোন জায়গায় নামবে সেটা আর ভেবে পাচ্ছি না। এটা কিন্তু প্রথম কোনো ব্যাপার নয়, এর আগেও আমরা দেখেছি। এর আগেও চ্যাম্পিয়ন্স লিগে সম্ভবত 2024 সালে প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে আমরা দেখেছি ম্যাচের প্রথম 30 মিনিটের মধ্যে তিনি রেড কার্ড দেখেছেন। এমন একটা সিচুয়েশনে রেড কার্ড দেখেছিলেন যে সময়টাতে ম্যাচটা বার্সেলোনার এখনও হাতে আসার সম্ভাবনা ছিল। এমন একটা সময় আজকে রেড কার্ড দেখলেন, তার আগে অহেতুক একটা ইয়েলো কার্ড এবং পরবর্তী সময়ে মার্ক কুকুরিয়াকে অহেতুক ফাউল করে যেভাবে রেড কার্ড বা সেকেন্ড ইয়েলো কার্ড দেখলেন 40তম মিনিটে। হ্যাঁ, বার্সেলোনা 1-0 গোলে পিছিয়ে ছিল, তবে এই রেজাল্টগুলো যে কোনো সময় আপনার পক্ষে চলে আসতে পারে। তবে রোনাল্ডো আরাউখো আসলে যেভাবে নিজেকে ডেভেলপ করছেন, কিংবা বলা উচিত নিজের ওভারঅল ডেভেলপমেন্টে নিজের মানসিকতার কারণে, নিজের ফুটবল মেন্টালিটির কারণে যেভাবে পিছিয়ে পড়ছেন, সেটাই প্রমাণ করে বার্সার ডিফেন্সের আসল কী অবস্থা। আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, একটা লম্বা সময় ধরে বার্সার ডিফেন্সের কাণ্ডারি যাকে বলা হচ্ছিল, যাকে কেন্দ্র করে বার্সা ফ্যানেরা বড় রকমের স্বপ্ন দেখছিলেন, সেই রোনাল্ডো আরাউখোর চ্যাম্পিয়ন্স লিগের এমন বড় বড় ম্যাচে এমন ফাম্বলগুলো, এত মারাত্মক লেভেলের ভুলগুলো দেখতে দেখতে আমরা এতটা অভ্যস্ত হয়ে যাচ্ছি যে এই আশা করাটাও কিন্তু একেবারে অহেতুক একটা ব্যাপার। আরাউখো যে লেভেলটা এর আগে বা শুরুতে দেখিয়েছেন, কখনোই সেখানে ফিরতে পারবেন না, কিংবা আসলে তাকে ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার বলা যায় না। এটা নিয়ে যাদের সন্দেহ আছে তারা এই পারফরমেন্সগুলো দেখে নিতে পারেন। এমন একটা ম্যাচে এমন একটা সময় অহেতুক একের পর এক ফাউল করে, এবং যে জায়গা থেকে, আরও একবার বলছি, যে জায়গা থেকে তিনি কুকুরিয়াকে ফাউল করতে গিয়েছেন, কেন করতে গিয়েছেন, কেন আসলে এমন সিচুয়েশনে এত রিস্ক নিতে হয়, কোথা থেকে তিনি এই জিনিসটা শিখছেন বা দিনের পর দিন ট্রাই করছেন, শুধুমাত্র তিনি বলতে পারেন। এটা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করিয়ে দেয় যে ডিফেন্সে বার্সার কতটা যাতা অবস্থা। এক ইনিয়েগো মার্টিনেস এ সিজনে চলে যাওয়ার পরে ডিফেন্সে কখনোই বার্সেলোনা ট্রানজিশনে, অর্থাৎ নিজেরা উপরে উঠে এসে ব্যাকট্র্যাক করে কোনো আক্রমণ আটকাতে পারছে না। তার উপর হাইল্যান্ড ডিফেন্স হান্সি ফ্লিক খেলাচ্ছেন বা খেলাতে বাধ্য হচ্ছেন, কোনো কিছু এখানে কাজে আসছে না। একটার পর একটা গোলের ক্ষেত্রে যদি চলে আসে, তবে তার আগে এ ম্যাচে অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ দুর্দান্ত পারফরমেন্স দেওয়া মার্ক কুকুরিয়ার কথা বলতে হবে। অন্যদিকে অন্য ফুলব্যাক হিসেবে ম্যাচটা শুরু করা মালো গুস্তো অসাধারণ খেলেছেন, এবং এ জায়গা থেকে বার্সার ফুলব্যাকরা রীতিমতো হতাশ করেছেন। প্রথম গোলটার ক্ষেত্রে তো জুলস কুন্ডে আত্মঘাতী একটা সিচুয়েশন তৈরি করেছেন, যেখানে ফেরান তোরেস গোলটা অনেকটা সেভ করে ফেলছিলেন। তবে গোলটা আসলে অবসম্ভাবী ছিল, কারণ এর আগে অন্তত দুটো আক্রমণ এমন হয়েছে যেখান থেকে এনজো ফার্নান্দেজ গোলও পেয়েছেন। যখনই ডিবক্সের মধ্যে বল এসেছে, যখনই বলটা বাতাসে কিংবা একেবারে ডায়াগোনাল পাসের মধ্যে এসেছে, তখন ওই ডিবক্সে এত জটলার মাঝখানেও কিন্তু এনজোরা বারবার জালে দেখা পেয়েছেন। হ্যান্ডবল অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়ে যায়, তবে যে কোনো মুহূর্তে একটা গোল চলে আসবে সেটা মনে হচ্ছিল। তবে আমি কম্প্যারিজনটা করতে যাচ্ছিলাম, মার্ক কুকুরিয়া কিংবা গুস্তোরাও যথেষ্ট উপরে উঠেছেন এবং একই সঙ্গে ডিফেন্সিভ ট্রানজিশনে ব্যাকট্র্যাক করেছেন। বার্সার একই রকমের কাজ করতে গিয়ে জুলস কুন্ডে বা আলেহান্দ্রো বালদেরা রীতিমতো খাবি খেয়েছেন। এমন একটা সিস্টেমে যেখানে আপনার ফুল ব্যাকদেরকে অনেকটুকু উপরে উঠে এসে খেলতে হয়, তখন ডিফেন্সিভ মিডফিল্ডে বড় রকমের একটা আস্থার জায়গা থাকে। ফ্র্যাঙ্কি ডিয়ং, এরিক গার্সিয়া বা সাম্প্রতিক সময়ে যেই সিস্টেমে বার্সেলোনা খেলছে, এখানে কোনো সিডিএম বা ডিস্ট্রাকটিভ মেন্টালিটির কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার নেই। না থাকলে বড় রকমের কী সমস্যা সেটা আমরা আরও একবার স্পষ্টত বুঝলাম। এত কিছুর পরে একটাই কিন্তু আপনার সুযোগ থাকে, সেটা হচ্ছে আপনি যদি বড় কোনো চান্সেস পান, বিশেষ করে শুরুর দিকে, সেটা কাজে লাগান। ম্যাচের 5ম মিনিটে ফেরান তোরেস যে সুযোগটা মিস করেছেন, যেভাবে পোস্টের বাইরে মেরেছেন, ওই একটা সুযোগই কিন্তু বার্সার জন্য বড় রকমের একটা মোমেন্টাম এনে দিতে পারতো, সেটা তিনি কাজে লাগাতে পারেননি। এবং এরপরে আসলে হাইল্যান্ড ডিফেন্সকে ভাঙার জন্য, কিংবা আরও নির্দিষ্ট করে বলতে গেলে নিউমেরিক অ্যাডভান্টেজ কীভাবে পেতে হয়, সেটা এনজো মারেস্কা দেখিয়েছেন। একের পর এক প্লেয়ারকে তিনি বার্সার
ডিবক্সের আশেপাশে এনেছেন। শুধুমাত্র ফুলব্যাকরা নয়, মিডফিল্ডে বা ডিফেন্সিভ মিডফিল্ডে ময়েসিস কাইসাদো তো প্রত্যেকটা জায়গায় মুভ করেছেন। একই রকমের কথা জেমসের ক্ষেত্রে প্রযোজ্য। ওই নিউমেরিক অ্যাডভান্টেজটা এতটাই প্রবল ছিল যে আমার কাছে মাঝে মধ্যে মনে হচ্ছিল যে রোনাল্ড আরাহু মাঠ ছাড়ার পরে শুধুমাত্র 10 জন নয়, মনে হয় এটা 8 ভার্সেস 11 সিচুয়েশন হয়ে গিয়েছে। বার্সা প্লেয়াররা নিউমেরিক অ্যাডভান্টেজে কখনোই কিন্তু চেলসির উপরে যেতে পারেনি, বরঞ্চ যখনই কাউন্টার অ্যাটাকে চেলসি এসেছে সেকেন্ড হাফে মনে হয়েছে প্রত্যেকটা আক্রমণ থেকে গোল আসবে। এস্তাভাওর এই গোলটার ক্ষেত্রে রীতিমতো তিনি ইয়াং কুবার্সিকে বিট করেছেন। বালদেও তার গায়ের সাথে লেগেছিল এবং পরবর্তীতে তৃতীয় গোলটার আগে পেদ্রো নেতোর একাধিক আক্রমণ দেখলাম যেখানে নেতো অনায়াসে বার্সার ডিফেন্ডারদেরকে বিট করতে পেরেছেন তার পেসের মাধ্যমে। সর্বশেষ গোলটাও তার এমন একটা রান থেকে আসে যেখানে এনজো ফার্নান্দেস গোল না পেলেও একটা অ্যাসিস্ট করেছেন, দেলাপ গোল করেছেন। তবে এই গোলগুলোর ক্ষেত্রে অবশ্যই এস্তাভাওর ব্রিলিয়ান্সের কথা বলতে হবে, তার স্কিল সেটের প্রমাণ সেটা কিন্তু তিনি আরও একবার দেখিয়েছেন। তবে ওভারঅল ডিফেন্সিভলি বার্সেলোনা একা তো হাইলাইন খেলে, দ্বিতীয়ত আসলে ডিফেন্সিভলি কতটা উইক, স্পিডেও যে সমস্যা মনে হয় সেটা বারবার এস্তেভাও কিংবা নেতোর সামনে মনে হয়েছে। গান্নাচো যতক্ষণ ছিলেন বারবার করে কিন্তু ওই একটা উইং দিয়ে স্পিডে বিট করে যাচ্ছিলেন। আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা যায়, বদলি প্লেয়ারও ইম্প্যাক্ট রাখতে পারেননি, এগুলো নিয়ে কথাবার্তা বলা যায়। তবে খুব একটা বেশি উপকার এখানে দেখছি না। কথা হচ্ছে বার্সা এমন সিচুয়েশন থেকে কিভাবে বের হবে, আপাত দৃষ্টিতে বের হওয়ার খুব একটা বেশি সুযোগ আমি দেখছি না। বড় রকমের কোনো কিছু যদি হানসি ফ্লিক এখান থেকে করতে না পারেন তাহলে এই ডিফেন্স নিয়ে আর যাই হোক চ্যাম্পিয়ন্স লিগের দুর্দান্ত কোনো কিছু করা যায় না। প্রশ্ন হচ্ছে গত সিজনে অ্যাটাকিং বা ফাইনাল থার্ডটা অসাধারণ করেছিল, কিছু জায়গা থেকে অবিশ্বাস্য কাজ করেছিল, তবে টানা দুটো সিজন এতটা অবিশ্বাস্য রকমের কাজ করাটাও কিন্তু ফাইনাল থার্ডের প্লেয়ারদের জন্য অনেক কঠিন। বার্সার সামনে আমার কাছে মনে হয় আরও অনেক কঠিন সময় অপেক্ষা করছে।